বাংলায় সামারিটা পড়ে নেব, তারপরে দেখবো। আলফ্রেড নোম্যানের লেখক হচ্ছে জর্জ বার্নার্ড শ। তোমরা তাকে দেখছো, তার ছবিটা দেখলা। আম তো এটা খুব সুন্দর কথা আছে তার। সেই কথাটা হচ্ছে এরকম যে, "We have no more right to consume happiness" আমাদের অন্যের সুখকে কনজিউম করা ঠিক না। অন্যের সুখ না, সুখই উপভোগ করা উচিত না। উইথআউট প্রডিউসিং ইট। আমরা যদি সুখকে প্রডিউস করতে না পারি, প্রডিউস করা মানে তৈরি করা। আমরা যদি সুখ নিজে প্রডিউস করতে না পারি তাহলে সুখ উপভোগ করা উচিত না। দ্যান টু কনজিউম ওয়েলথ উইথআউট প্রডিউসিং ইট। মানে যেভাবে আমরা সম্পদ অর্জন করে তারপরে উপভোগ করি, তার চাইতে সুখ অর্জন না করে উপভোগ করা ঠিক না। জর্জ বার্নার্ড ছোট একটা কথা। তো আমরা প্রথমেই এই আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকটির ক্যারেক্টার গুলো দেখে নেই। ক্যারেক্টার গুলোর মধ্যে মূল ক্যারেক্টার হচ্ছে ক্যাপ্টেন ব্লান্সলি, রায়না পেটকফ। এরা দুজনেই নায়ক নায়িকা। ক্যাপ্টেন ব্লান্সলি মেইন, রায়না পেটকফ সে কেন্দ্রীয় নারী চরিত্র, সার্জিয়াস সারানফ, মেজর পেটকফ, ক্যাথরিন পেটকফ, নিকোলা লোকা। তো এখানে মেজর পেটকফ সবচেয়ে এই যে এই ভদ্রলোক, তার মানে সে একজন মেজর। আর আমরা এখানে দেখছি হচ্ছে তোমার মেজরের ওয়াইফের নাম হচ্ছে ক্যাথরিন পেটকফ, তার মেয়ের নাম হচ্ছে রায়না পেটকফ। এই পেটকফ ফ্যামিলির তিনজনকে দেখলাম আমরা, মেজর পেটকফ, ক্যাথরিন পেটকফ আর রায়না পেটকফ। পেটকফ ফ্যামিলি নাম মির্জা, তালুকদার, খান, ভূঁইয়া এরকম একটা নাম। তো এখানে যে ব্যাপারটি ঘটে সেটি হচ্ছে যে রায়নার সাথে সার্জিয়াসের সার্জিয়াস সারানফ এই ভদ্রলোকের বিয়ের কথাবার্তা হয়ে আছে। বিয়ের কথাবার্তা হয়ে থাকলে তাকে বলা হয় বাগদত্তা বা বাগদত্ত। ছেলে হলে বলা হয় বাগদত্ত, মানে যে কথা দিয়েছে। আর মেয়ে হলে বলা হয় বাগদত্তা, মানে যে কথা দিয়েছে। তো আমরা দেখলাম সার্জিয়াস সারানফকে। আর এদের দুজন চাকর, একজন চাকরের নাম নিকোলা, নিকোলা হচ্ছে ছেলে, আর একজন চাকরের নাম লৌকা, মেয়ে। তো এদের নামগুলো একটু ভিন্ন, সাধারণত আমাদের নামের সাথে মিলছে না। আমরা যে নামগুলোর সাথে অভ্যস্ত, কারণ এই জায়গাটা ঘটনাটা বুলগেরিয়াতে। বুলগেরিয়া মূলত পশ্চিম ইউরোপ না, পূর্ব ইউরোপের একটি এলাকা বুলগেরিয়া। তো আমরা এখানে আরেকটা চরিত্র কিন্তু আমরা আলোচনা করি নাই, সেটা হচ্ছে ক্যাপ্টেন ব্লান্সলি। ক্যাপ্টেন ব্লান্সলি মূলত এই পরিবারের সাথে সম্পর্কিত ছিল না। সে ঢুকে আসে এই পরিবারে হঠাৎ করে, এবং তাকে নিয়েই ঘটনাটা শুরু। সেটা আমরা এখন দেখব। একবার সাইমানটা দেখে নিলে আমাদের খুব সহজ হবে। তো আমরা একটু দেখে নিই এখানে ক্যারেক্টার স্কেচ, কে ক্যারেক্টার। দেয়ার আর 7 ক্যারেক্টার্স টু টক অ্যাবাউট। এখানে ক্যারেক্টার আছে হচ্ছে ৭ জন, যাদের এখানে কথা বলতে হবে। পল পেটকফ, তার মানে মেজর পেটকফ, ক্যাথরিন পেটকফ, এরা স্বামী-স্ত্রী। এদের সন্তান হচ্ছে রায়না পেটকফ। আর তাদের আ ২ জন আ গৃহ পরিচারক, একজন লৌকা, একজন নিকোলা। আর সার্জিয়াস হচ্ছে রায়না পেটকফের সাথে সম্পর্কিত, তার বাগদত্ত। এবং ব্লান্সলি হচ্ছে এইটার প্রধান নায়ক, সে পরে আসে। তো মোটামুটি আমরা বুঝলাম। এই যে বুলগেরিয়া আমরা দেখছি, এটি বুলগেরিয়া। এই বুলগেরিয়াতে মূলত আমাদের ঘটনার প্রবাহ চলছে। এখানে তোমরা দেখছো যে একটি মানচিত্র দেখছো। আমি তোমাদের বললাম যে এটা কিন্তু পূর্ব দিকে। এই যে ইতালি দেখছো, ইতালি, এই যে গ্রিস, ইতালি, গ্রিস, এই গ্রিসও পূর্ব দিকে, এই সার্বিয়া, বলগেরিয়াও কিন্তু পূর্ব দিকে। এই ক্রোয়েশিয়া এর পর থেকে কিন্তু পশ্চিম ইউরোপ শুরু হয়েছে। তো এখানে টার্কি দেখছো। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে এই সার্বিয়া একটা দেশ আর বুলগেরিয়া আরেকটা দেশ। পাশাপাশি তোমরা বর্ডার দেখতে পাচ্ছ, এখানে বর্ডার দেয়া আছে যে বর্ডার। এটা হচ্ছে সার্বিয়া। এদের মধ্যে যুদ্ধ হচ্ছে। এই পাশাপাশি ২ দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধের ক্ষেত্রে এই জায়গায় একটা বর্ডার আছে। এই বর্ডার। এই সার্বিয়া এবং বুলগেরিয়ার যে বর্ডার, এই জায়গায় তাদের যুদ্ধটা হচ্ছে। এই যুদ্ধটার হওয়ার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটলো এই জায়গাটা হচ্ছে বলকান পাহাড়ি এলাকা। তো আমরা সেখান থেকে দেখছি যে বলকান পাহাড়, এগুলো কিন্তু বলকান পাহাড় দেখছি আমরা, এগুলোকে বলকান পাহাড় বলা হয়। সেখান থেকে এই মেয়েটা, তার মেয়েটার নাম হচ্ছে রায়না পেটকফ। সে বলকান পাহাড়ের দিকে তাকিয়ে থেকে দেখছে, জানালা দিয়ে বলকান পাহাড় দেখছে।
এই পাহাড়গুলো সে দেখছে, সে মানে এনজয় করছে খুব। এখানেই নাটকের গল্পটা শুরু হয়ে গেল। কোন প্রশ্ন কারো? কোন কথা আচ্ছা। আছে? এখন দেখছি নাটকটির সংঘটনের সময় ১৮৮৫ সালে। এখানে তোমরা এই বানানে একটু সমস্যা আছে। যেমন বুলগেরি এক জায়গায় আছে, অন্তস্থ আকারে এক জায়গায় আছে। এটা আমি ঠিক করতে পারি নাই। তো তোমরা এটা দেখে বুঝে নিবা। নাটকটির সংঘটনের সময় হচ্ছে ১৮৮৫ সাল। তার মানে এখন থেকে প্রায় ১৫০ বছর আগের কাহিনী। সার্বিয়ায় যুদ্ধের শেষ সময়ে। বুলগেরিয়া ও সার্বিয়ার যুদ্ধের শেষ সময়। তার মানে বুলগেরিয়া এবং সার্বিয়া যুদ্ধ হচ্ছিল, সেটা শেষের দিকে। আমি কিন্তু বুলগেরিয়া এবং সার্বিয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে বুলগেরিয়া, এই যে সার্বিয়া। এরপরে নাটকের ১ম দৃশ্যে নায়িকা রাইনা পেটকভ, ওই যে রায়না পেটকভকে দেখলাম। সে কি করছে? বারান্দায় দাঁড়িয়ে চন্দ্রালোকিত রাত ও বরফ ঢাকা বলকান পর্বতমালার সৌন্দর্য উপভোগ করছিল। এই যে বলকান পর্বতমালা, সেদিকে সে তাকিয়ে দেখছিল। এ সময় তার মা ক্যাথরিন পেটকভ, এই যে ক্যাথরিন পেটকভ আসলো, এসে তার সাথে কথা বলতে শুরু করলো। ক্যাথরিন পেটকভ আসার ফলে যে তার ইটা ব্যাঘাত ঘটলো, সে তার সৌন্দর্য দেখা থেকে একটু চেঞ্জ হতে হলো। তার মা তাকে একটি খুশির সংবাদ জানাতে এসেছিল। তার মা এসেছিল তাকে একটা খুশির সংবাদ জানাতে, যে কি ঘটনাটা ঘটেছে। তার মানে যুদ্ধের একটি ঘটনা সে জানাতে এসেছে। যুদ্ধে কি হয়েছে? যুদ্ধে তাদের বিজয় হয়েছে এবং সেই বিজয়ে এখানে আ যে বাগদত্ত সার্জিয়াসের অবদানের কথা মনে করায় দিতে আসছে। তো আমরা এখানে বুলগেরিয়ান সেনাবাহিনী দেখছি। সেই বুলগেরিয়ান সেনাবাহিনীর ঘোর সওয়ার বাহিনী এরা। এই ঘোর সওয়ার বাহিনী নিয়ে কথা বলা হবে। তো এই সার্বিয়া এবং বুলগেরিয়ার মাঝখানের এই জায়গাটাতে যুদ্ধ হয়। এই জায়গাটার নাম স্লিভনিৎজা। এই স্লিভনিৎজার কথা বলা হচ্ছে যে স্লিভনিৎজাতে কি হয়েছে? সোফিয়া থেকে একটু দূরে। তার কাছ থেকে আমরা জানতে পারি যে বুলগেরিয়ান সেনাবাহিনীর, তার মানে রায়না পেটকভের মা, যে ক্যাথরিন পেটকভ, সে বলছে যে বুলগেরিয়ার সেনাবাহিনীর একটি ঘোড়সওয়ার দল, এই যে ঘোড়সওয়ার দল, এই ঘোড়সওয়ার দল কি করেছে? সার্বিয়ান সেনাদের বিরুদ্ধে স্লিভনিৎজাতে বিজয় লাভ করেছে। স্লিভনিৎজাতে তারা বিজয়ী হয়েছে। কোথায়? এই স্লিভনিৎজা আমরা দেখলাম, এই জায়গাটাকে স্লিভনিৎজা বলা হয়। এখানে যুদ্ধে তারা জয়লাভ করেছে। আর ঘোড়সওয়ার বাহিনীর নেতৃত্বে ছিল উম তার রাইনার বাগদত্তা মেজর সার্জিয়াস। এই যে আমরা দেখলাম মেজর সার্জিয়াসকে। হি ইজ মেজর সার্জিয়াস। তো মেজর সার্জিয়াসের সম্পর্কে আমরা জানলাম যে সে একজন যোদ্ধা এবং সে যুদ্ধে জিতে গেছে। এটা তার মা তাকে বলল। এখন আমরা এই মেয়েটিকে দেখছি। সে মূলত একজন গৃহপরিচারিকা। তার নাম লৌকা। লৌকা। তো লৌকা কি করলো? এসে খবর দিল যে সার্বিয়ান সেনাবাহিনীর লোকেরা বুলগেরিয়ানদের ভয়ে পালিয়েছে। তার মানে তারা কিন্তু সবাই সার্বিয়ান, না বুলগেরিয়ান। এই বুলগেরিয়ানরা সুসংবাদ দিচ্ছে যে তাদের দেশের সব লোকেরা জিতে গেছে এবং সার্বিয়ান বাহিনী হেরে গেছে। তো এই বিষয়টা বলার সময় বলছে যে বুলগেরিয়ানদের ভয়ে পালিয়েছে এবং অনেকেই তাদের শহরেও ঢুকে পড়েছে। তার মানে এই সার্বিয়ার লোকেরা যারা পালিয়েছে, পালানো তো পালিয়েছে, আবার কেউ পালাতে পারে নাই। তারা অনেকে এই সোফিয়া শহরে ঢুকে পড়েছে। তো আমরা একটু সোফিয়া শহরটা দেখে আসি। এই যে সোফিয়া শহর। দেখো, স্লিভনিৎজা থেকে খুব দূরে না সোফিয়া শহর। এখানে ঢুকে পড়েছে। তো যখন এই কথা বলল, বুলগেরিয়ার সেনাবাহিনী যাদেরকে হত্যার উদ্দেশ্যে তাদের পিছু নিয়েছে। আর সার্বিয়ার যারা পালিয়েছে, এই পালানো লোকগুলোকে দেখলেই হত্যা করবে। এই উদ্দেশ্যে বুলগেরিয়ার যে সেনাবাহিনী আছে, তাদেরকে হত্যার উদ্দেশ্যে তাদের পিছু নিয়েছে। পিছে যাচ্ছে যে কাকে কোথায় পাবো, যাকে যেখানে পাবো তাকে সেখানেই মেরে ফেলবো। যেমনটি হয়েছিল ১৯৭১ সালে যুদ্ধের সময়। যে যুদ্ধের সময় কিন্তু আ রাজাকাররা তারা সবসময় চেয়েছে যে কোথায় মুক্তিযুদ্ধ পাবো সেখানে তাকে মেরে ফেলবো। তো এটি যখন হয়ে গেল, রাজাকাররা অনেক মুক্তিযোদ্ধাকে মেরে ফেলল। পরবর্তীতে আবার যেটা হলো, যখন বিজয় ১৬ ডিসেম্বরের পরে ঘটনা, যখন পাকিস্তানিরা হেরে গেল, যখন তারা চলে যাচ্ছে, তখন কিন্তু আবার উল্টো ঘটনা ঘটলো। যেখানে রাজাকার দেখতে শুরু করলো, সেখানেই কিন্তু এরা মারতে শুরু করলো। তো সেরকমই এখন যে বলছে যেকোনো সময় তাদের শহরে গোলাগুলি হতে পারে। যেহেতু অনেক লোক ঢুকে পড়েছে ভিতরে এবং এই লোকগুলোকে খুঁজছে,
বুলগেরিয়ার লোকেরা। তাই যখন তখন এদের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। সেজন্য দরজা-জানালা বন্ধ করে তাদের সাবধানে থাকা উচিত। রায়না এটা শুনে খুব শঙ্কিত হলো না। তার ভয় লাগলো না আরকি। যা হয় হবে, ভয় পেল না। বরং সে তার ঘরে জানালা খোলা রেখে দিল। জানালা খোলা রেখে দিল। আর তোমরা জানো যে জানালায় যেমন রেলিং থাকে, কিছু, কিছু জানালা আছে যে রেলিং থাকে না। সরাসরি শুধুমাত্র তোমার জানালার পাল্লা থাকে। তো এরকম পাল্লাওয়ালা ঘরে সে শুয়েছিল এবং সে জানালাটা খুলেই শুয়ে থাকলো। সে ভয় পেল না। রাতের বেলা একজন লোক এই খোলা জানালা দিয়ে প্রবেশ করল। প্রবেশ করেই রায়নাকে জিম্মি করে ফেলল। সে বলল যদি সে শব্দ করে তবে সে তার কথা আ তার সাথে তাকে গুলি করে হত্যা করবে। রায়নাকে ভয় দেখালো। তো পরে রায়না তার সাথে কথা বলে জানতে পারল যে আসলে সে একজন জাতিতে সুইস নাগরিক। সুইস মানে হচ্ছে সুইজারল্যান্ডের। তো এখানে এই সার্বিয়া থেকে বেশ পশ্চিমে কিন্তু সুইজারল্যান্ড। এখানে আমরা সার্বিয়া দেখছি। এর পশ্চিমে সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ড থেকে সে এই সার্বিয়াদের পক্ষে যুদ্ধ করতে এসেছে। তখন সে বলল যে সে একজন সুইস নাগরিক এবং বেতনভোগী পলাতক সার্বিয়ান সৈন্য। এবং সে সার্বিয়ার পক্ষে যুদ্ধ করছে। সে বেতনের বিনিময়ে চাকরি করে সার্বিয়ানদের পক্ষে। তো আমরা এখন দেখলাম এখানে যে তারা কিন্তু দুজনকে দেখলাম। একজন হচ্ছে তোমার আ কি বলে? রায়না আরেকজন মেয়েটা কি বলে? ব্লান্সলি। মানে যে সৈন্য আসছে আরকি। তার নাম এখনো আমরা জানি না। তার নাম হচ্ছে ব্রান্সলি। তার নাম জানলাম ব্রান্সলি। তো ব্রান্সলি তাকে জানালো যে খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত সে। রায়না খুবই আশ্চর্য হয়ে গেল যখন সে দেখল যে যুদ্ধ নিয়ে তার মাঝে কোনো গর্ব নেই। কারণ বেশিরভাগ আর্মিরা, আর্মি অফিসার বলো বা আর্মি মেম্বার বলো, যেই বলো না কেন, সে আর্মি হোক বা পুলিশ হোক বা যেকোনো বাহিনীরই হোক, সে নিজের এই বিষয়টা নিয়ে খুব গর্ব করে। সে মানুষকে বলে বেড়াতে পছন্দ করে যে, "হ্যাঁ, আমি অমুক, আমি এটা করেছিলাম, আমি অমুক করেছিলাম, মেজর সাহেব এটা করলো, ক্যাপ্টেন ওটা করলো, কর্নেল এটা করলো।" এরকম বলতে তারা খুব পছন্দ করে। কিন্তু রায়না খুব আশ্চর্য হলো যে সার্জিয়াসের মতো এই লোকটি এই যুদ্ধ নিয়ে তার মধ্যে কোনো গর্ব নেই বা অহংকার নেই। সে যে যোদ্ধা তা নিয়ে কোনো কথা নাই। সে বুলগেরিয়ান বাহিনীর হত্যাযজ্ঞের হাত থেকে পালিয়ে বেঁচে এসেছে বলে আনন্দিত। সে ভাবতেছে যে সে বলছে যে আমি যে বেঁচে আসতে পারছি এদের হাত থেকে এতে আমি খুব খুশি। এই সময় রায়নার মা ক্যাথরিন তাদের চাকর লৌকা আর একজন বুলগেরিয়ান পুলিশ অফিসার বা বুলগেরিয়ান আর্মি অফিসার ওর ঘরে চলে আসলো। রায়না যখন দেখলো যে ওর ঘরে চলে আসতেছে তখন তাড়াহুড়া করে ওকে জানালার পর্দার পিছনে লুকায়ে দিল। জানালার যে পর্দা আছে সেই পর্দার পিছনে ওকে লুকায়ে দিল। আর হয়তো পাটা ঢেকে দিল অন্য কিছু দিয়ে। হয়তো কোনো ফার্নিচার ছিল। সে আড়ালে চলে গেল। তার ঘরে ঢুকে বুলগেরিয়ান অফিসারটি তাকে জানালো যে একজন পলাতক সার্বিয়ান সৈন্যকে সে খুঁজতে এসেছে। তার মানে বোঝা গেল যে পলাতক সার্বিয়ান সৈন্য কিন্তু এই ব্লান্সলি হবে। কারণ তাকে তারা খুঁজছে। সৈন্যটি এই বাসার আশেপাশেই কোথাও লুকিয়েছে। সবাই খেয়াল করেছে যে এই বাসার কাছে আসার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। তার মানে এই লোকটি এখানেই কোথাও লুকিয়েছে। তখন তারা সন্দেহ করল যে এই বাসায় থাকতে পারে। রায়না তখন বলল যে তার ঘরে কেউ লুকিয়ে নেই। আর যখন একটা মেয়ে যখন এরকম কথা বলল যে আমার ঘরে কেউ লুকিয়ে নাই, তখন কিন্তু স্বাভাবিকভাবেই কেউ এটা নিয়ে প্রশ্ন তোলে না। এটা একটা মানে মানুষের সম্মানের ব্যাপার। তো রায়না তাদের কথা বিশ্বাস করে এবং চলে যায়। তো আমরা এখন যেটা দেখছি এটাকে বলা হয় চকোলেট ক্রিম। চকোলেট ক্রিম আমাদের কাছে এখন অনেক জনপ্রিয়। আমরা অনেকেই পছন্দ করি। কিন্তু এইটা কিন্তু আগে থেকেই পছন্দ ইউরোপিয়ান কান্ট্রিতে। ওদের যে চকোটা মানে উৎপাদন হয় দেখে ওদের কাছে বেশি পছন্দ। আমাদের দেশে ইদানিং এটা জনপ্রিয় হয়েছে। তো ক্যাপ্টেন ব্লান্সলি তখন রাইনার কাছে খাবার চাইলো। বলল যে, "আমি খুব ক্ষুধার্ত।" রায়না তাকে চকোলেট ক্রিম খেতে দিল। চকোলেট ক্রিম ছিল তার খাবার, তাকে খেতে দিল। তখন রায়নার জন্য
আরো বিস্ময় অপেক্ষা করছিল। একটু আগে সে আশ্চর্য হলো যে এই লোকটার মধ্যে যুদ্ধ নিয়ে কোনো মানে অহংকার নাই, যুদ্ধ নিয়ে তার কোনো ভালোবাসা নাই। আর এখন সে আশ্চর্য হচ্ছে আরেকটা ঘটনা, সে ঘটনাটা আমরা এখন দেখব যে কেন সে আশ্চর্য হলো। ব্লার্সলি তার পকেটে প্যাকেট দেখলো। যে ব্লান্সের পকেটে প্যাকেট আছে। সেই পকেটে যে প্যাকেটটা, সেই প্যাকেটটা হচ্ছে গুলির প্যাকেট। আমরা জানি যে যোদ্ধার পকেটে গুলির প্যাকেট থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এই গুলির প্যাকেটের মধ্যে খুললো সে যখন প্যাকেটটা, ভিতরে চকলেট। গুলির প্যাকেটের মধ্যে চকলেট দেখলো সে। চকলেট দেখে খুব আশ্চর্য হয়ে গেল যে একজন যোদ্ধা তার পকেটে গুলি না রেখে চকলেট রেখেছে। তারপর সার্জিয়াস সম্পর্কে বলতে গিয়ে ব্লান্সলি জানালো কথায় সে বলল যে সার্জিয়াস নামের একজন আছে, সে কিন্তু যুদ্ধ করছে বুলগেরিয়ান বাহিনীর পক্ষে। তখন ব্লান্সলি বলল যে, "হ্যাঁ, হ্যাঁ, আমি ওকে চিনি।" এবং চেনার পরে সে বলল যে, "এই ব্লান্সলি সার্জিয়াস লোকটা একটা গাধা, নির্বোধ, একেবারে মানে টাইপের, বোকা টাইপের, একটা নির্বোধ টাইপের লোক।" সে তার বলল যে, "এই লোকটার কপাল ভালো যে সে কপালের জোরে যুদ্ধে জিতে গেছে। কারণ সেদিন সার্বিয়ান সেনাবাহিনীতে একটি দুর্ঘটনা ঘটেছিল। তাছাড়া এই বুলগেরিয়ানরা জিতত না।" এই জেতাটা যে হয়েছে, জিতটা জিতেছে বুলগেরিয়ানরা, কিন্তু এখানে বুলগেরিয়ানরাও ভুল করেছে, আবার সার্বিয়ানরাও ভুল করেছে। সার্বিয়ানরা যে ভুল করেছে, সেই ভুলটা হচ্ছে মেশিন গানের গুলির বদলে অন্য গুলি দেওয়া হয়েছিল ওদেরকে। তার মানে যে বন্দুক দেওয়া হয়েছে মেশিন গান, তার জন্য যে গুলি দেবে, সেই গুলি না দিয়ে যে গুলি সরবরাহ করেছে, সে ভুল গুলি সরবরাহ করেছে। এর ফলে তারা এই বন্দুকটা ব্যবহার করতে পারে নাই। এজন্য তারা হেরে গেছে। আর এরকম একটি যুদ্ধের ক্ষেত্রে এই মেশিন গানের সামনে কখনো কি বলে ঘোড়সওয়ার বাহিনীর আগানো উচিত না। কিন্তু এই সার্জিয়াস এত গাধার গাধা, সে কি করেছে ঘোড়সওয়ার বাহিনী নিয়ে এগিয়ে গেছে, কিন্তু জিতে গেছে। কারণ তাদের এই মেশিন গানে কোনো গুলি ছিল না। এই দুর্ঘটনাটি না ঘটলে সার্জিয়াস ও তার সেনাবাহিনীকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া যেত। উনি যেটা বলছেন যে যদি এই দুর্ঘটনা না ঘটতো তাহলে সার্জিয়াস আর সেনাবাহিনীকে গুলি করে ঝাঁঝরা করে দিতাম। এরপরও রায়না বলে যে না, 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 সার্জিয়াস অনেক সাহসী, সার্জিয়াস খুবই সাহসী, তার মধ্যে অনেক সাহস আমি জানি। তারপরে একটু আগে শুনেছে যে সে একটা যুদ্ধে জিতে গেছে। যখন তাকে প্রশংসা করলো তখন ব্লাসে বলল যে সার্জিয়াস একটা নির্বোধ, অপেশাদার। পেশাদার বলতে কি বোঝায়? আনপ্রফেশনাল। আমরা জানি যে কেউ আমরা কাজ করি। কাজ যেটুকু করি তার সাথে বেশি দেখাতে পছন্দ করি এবং বলতে পছন্দ করি। তো এই টাইপের মানুষদের কথা বলা হচ্ছে যারা হচ্ছে অপেশাদার বা আনপ্রফেশনাল এবং লোক দেখানো কাজে সে বিশ্বাসী। রাইনার বাগদত্ত সার্জিয়াসকে তিরস্কার করলো এই ব্রান্সলি। তারপরও এই লোকটিকে সে কিন্তু সাহায্য করলো। কিসে সাহায্য করতে রাজি হলো? সে তাকে পালিয়ে যেতে সাহায্য করতে রাজি হলো। শুধু রাজি হলো না, ব্লান্সলি ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়লো, রাইনা তার মায়ের কাছে সাহায্যের জন্য যায় যে, "মা এই যে এরকম অবস্থা, এই লোকটি তো এখানে এসে ঘুমায়ে পড়ছে, তো এই লোকটাকে বাঁচানো দরকার আমাদের। তো আমরা এখন কি করব?" তখন ওর মা দেখে যে আ মেয়ে যেহেতু কথাটা বলছে, তারা দুজন আ লোকটার ঘুমের ব্যাঘাত ঘটায় না। কারণ সে কয়েকদিন ভালোভাবে ঘুমাতে পারেনি। এটা সাধারণ খুবই স্বাভাবিক একটা ব্যাপার যে একজন সৈনিক সে ঘুমাতে পারবে এমন কোনো কথা নাই, এমন কোনো গ্যারান্টি নাই। সে ঘুমাতে নাও পারে। যা হোক, আমরা আরেকজন লোককে এখন দেখব। তার নাম হলো সার্জিয়াস। সার্জিয়াসের সাথে আমরা আরেকজনকে দেখছি। তার নাম হচ্ছে লৌকা। নাটকের ২য় পর্ব শুরু হয়ে যাচ্ছে। আমরা ১ম পর্বটি শেষ করলাম। এখন ২য় পর্ব শুরু হচ্ছে। এরপরে আর আমরা দেখব যে মানে অলরেডি ব্রান্সলি পালিয়ে চলে গেছে। তারপরের ঘটনা আমরা পরে দেখব। আর এখন দেখছি আরেকটা ঘটনা। নাটকের ২য় পর্বটি শুরু হয় ১৮৮৬ সালের শুরুতে। ১৮৮৬ সালের শুরুতে। তার মানে আমরা তখন দেখলাম যে ১৮৮৫ সালের শুরুতে। ৮৫ সালের কোন মাস যেন দেখেছিলাম? একটু দেখে আসি আমরা। ১৮৮৫ সাল। হ্যাঁ, ১৮৮৫ সাল।
এখানে বলা হয় নাই কোন মাস, তবে 1885 সাল বলা হয়েছে। আর এই ঘটনাটা ২য় পর্ব যখন হচ্ছে তখন কিন্তু ওই সময়টা নাই, সময়টা চেঞ্জ হয়ে গেছে। মানে বেশ সময় চলে গেছে। সময়টা হচ্ছে 1886 সালের শুরুর দিকে, জানুয়ারির দিকে। একই বাড়িতে, একই বাড়িতে বাড়ির বাগানের একটি দৃশ্য। যদিও সে সময় বসন্তকাল শেষ হয়ে গেছে। বসন্তকাল তখন ছিল, কিন্তু এখন বসন্তকাল শেষ হয়ে গেছে। তার মানে প্রায় ৩ মাস পার হয়ে গেছে। এ সময় লৌকা বাড়ির আরেক পুরুষ পরিচারক নিকোলার সাথে সম্পর্ক করে। তার মানে এ সময় লৌকা একটা মেয়ে এবং নিকোলা একটা ছেলে, দুজনেই এই বাড়ির পরিচারক। তো এদের মধ্যে একটা সম্পর্ক হয়, হতেই পারে। লৌকা তাকে জানায় যে নিকোলা যতই কাজ করুক না কেন, সে কোনোদিনও পরিচারকের উপরে কিছু হতে পারবে না। তো আমরা জানি যে যখন প্রেমিক-প্রেমিকা কথা বলে তখন একে অন্য সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে। কখনো ভালোভাবে কথা বলে, কখনো ঠেস দিয়ে কথা বলে, কখনো ধাক্কা দিয়ে কথা বলে। তো এখানে লোকা তাকে একটু ধাক্কা দিয়ে কথা বলছে যে, "তুমি" নিকোলাকে বলছে যে, "তুমি যত যাই করো সারা জীবন যাবৎ, তুমি কোনোদিনও এই চাকর ছাড়া অন্য কিছু হতে পারবে না।" যখন এটা বলে তখন বলে যে, তুমি যে তোমার যে মানসিকতা, খুব ছোট মানসিকতা। তোমার নাই বেশি। বড় উন্নত চিন্তা নাই। কিন্তু আমার চিন্তাভাবনা অনেক উন্নত, আমার চিন্তাভাবনা অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে। লুকা আরো জানায় জনাব পেটকফের বাড়ির অনেক গোপন খবর তার কাছে আছে। তার মানে লুকা কিন্তু বেশ পলিটিশিয়ান টাইপের একজন মানুষ। সে রাজনীতি বোঝে। সে ওই পরিবারের সবকিছু খুব তার নখদর করে বন্ধ করে দিয়ে যাও দরজাটা। লৌকা আরো জানায় জনাব পেটকফের বাড়ির অনেক গোপন খবর তার কাছে আছে। তার মানে লৌকা এই নিকোলাকে বলে যে, "তুমি অ্যাকচুয়ালি চাকরি থেকে যাবা কিন্তু আমার অনেক বুদ্ধি। আমি এই বাড়ির সব খবরই জানি।" জবাবে নিকোলা বলে যে, "আমিও এই বাড়ির অনেক খবর জানি। কিন্তু এই গোপন বিষয় জানিয়ে আমার মালিককে আমি বিপদে ফেলবো, এটি আমি কখনো করব না।" যখন এই কথা বলে তখন আ ওদের মধ্যে এরকম কথাবার্তা হয় আরকি। তারপরে আমরা এখন দেখব মেজর পেটকপকে দেখব। আর এখানে দেখলাম যে মা-মেয়ে, তারা মা-মেয়ে। সে হচ্ছে ক্যাথরিন আর হচ্ছে রায়না। আর এখানে দেখছি সার্জিয়াসকে। তো এই ৪ জনের কথাবার্তা হবে এখন। আমরা তাদের বিষয়গুলো দেখব। ১ম এ আমরা দেখে নিলাম এই বাড়ির ২ চাকর কথা, একজন রৌকা আর একজন নিকোলা। নিকোলা ছেলে, লৌকা মেয়ে। সে সময় বাড়ির মালিক মেজর পেটকভ যুদ্ধ শেষে বাড়ি ফিরেছেন। তার মানে আমরা দেখলাম যে সে নিজেও একজন যোদ্ধা এবং সে তার মেয়েকে বিয়ে দিচ্ছে যার সাথে সেও একজন যোদ্ধাই এবং বাড়িতে অবস্থান করছিলেন। মেজর পেটকভ তার স্ত্রীকে জানালো যে সেনাবাহিনীতে সার্জিয়াসের কখনোই পদোন্নতি হবে না। তার মানে অলরেডি কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। কয়েক মাস চলে গেছে। এখন সেই যুদ্ধের আবেশ শেষ। এখন স্বাভাবিক জীবনে চলে আসছে এবং অফিস চলছে তাদের। সেই অফিসে বিষয়গুলো জানা গেছে যে সার্জিয়াসের আর কখনো প্রমোশন হবে না। কেন হবে না? কারণ সামরিক কৌশলের ব্যাপারে তার আসলে কোনো জ্ঞানই নেই। তো একটু আগে যে ভদ্রমহিলা তার সম্পর্কে প্রশংসা করল যে যুদ্ধে জিতেছে, তার স্ত্রী বলছে যে এর কোনো সামরিক জ্ঞান নাই। এ কিন্তু কোনো প্রমোশন হবে না। তো আমি কিন্তু আগেই বলেছি কেন প্রমোশন হবে না। কারণ যেখানে মেশিন গানের সামনে ঘোড়সওয়ার নিয়ে যাওয়াই যাবে না, সে ঘোড়সওয়ার বাহিনীকে নিয়ে গেছে। তার মানে যদি ঘোড়সওয়ার বাহিনীকে নিয়ে গেছিল এবং মেশিন গানের গুলি যদি ঠিকমতো থাকতো, তাহলে সবগুলো ঘোড়াসহ সবগুলো মানুষ মারা যেত। তো এই যে এই কথাগুলোর পরে আমরা আরেকটা দৃশ্য দেখি। সেই দৃশ্যে দেখা যায় যে সার্জিয়াস মেজর পেটকফের বাড়িতে আসছে। তার মানে রায়নাদের বাড়িতে এসেছে। রায়না তাকে সাদরেই গ্রহণ করে নেয়। কারণ সে এখনো তার অন্তরে একজন বীরের আসনে আসেনি। মানে এখনো তাকে বীরই মনে করে। এত বড় একজন বীর সার্জিয়াস, সার্জিয়াসকে সে খুব মানে মনে প্রাণে চায়। খুব একজন মানে সুপুরুষ সে। সার্জিয়াস তাকে জানায়, সার্জিয়াস আর কখনোই সামরিক বাহিনীতে পদোন্নতি পাবে না। তখন কিন্তু বলে ওকে একে রাইনাকে যে, "আমাকে আর কখনো প্রমোশন দিবে না।" রাগের বশে তাই সে তার পদত্যাগ করেছে। সে বলে যে, "এই রাগে আমি আর চাকরি করব না।"
এই সময় সার্জিয়াস আর মেজর পেটকভ যুদ্ধ পরবর্তী একটি ঘটনা নিয়ে আলাপ করে। ওরা দুজন বসে একটা মানে সাধারণ বিষয় নিয়ে আলোচনা করা শুরু করল। সে যুদ্ধের পরে কি ঘটেছিল সেই কথাগুলো আলোচনা করছে। সেই ঘটনাটা হচ্ছে এরকম যে যুদ্ধ শেষে এই ঘটনাটা সাধারণ হলেও ঘটনাটা কিন্তু তাদের পরিবারেরই ঘটনা। সেই বিষয়টি আলোচনা করছে। যে যুদ্ধ শেষে একজন সুইস সেনা তোদের মনে আছে যে ব্লান্সলি কিন্তু সেই সুইজারল্যান্ড থেকে এসেছিল। সুইসল্যান্ড। আ স আ সুইস সেনাকে নাকি ২ জন বুলগেরিয়ান মহিলা দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছে। তো ২ জন বুলগেরিয়ান মহিলা তোমরা কিন্তু বুঝতে পারছো যে ২ জন বুলগেরিয়ান মহিলা কারা? এরা হচ্ছেন রাইনা পেটকভ আর ক্যাথরিন পেটকভ। মা-মেয়ে এই ব্লান্সলিকে পালাতে সাহায্য করেছিল। রায়না তাদের কথিত ঘটনা শুনে বুঝতে পারল যে এই ২ মহিলা সে আর তার মা ক্যাথরিন ছাড়া আর কেউ না। তবে সে এ ব্যাপারে চুপ থাকলো। কারণ আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ কথা বলে যতবার বোকা হয়েছে, কথা না বলে কখনো মানুষ বোকা হয়নি। তাই কথা না বলাটাই উত্তম, কথা বলার চাইতে। তবে এই ক্ষেত্রে তোমাদের একটু কথা বলা দরকার আছে। একদম কথাবার্তা নেই। এক সুযোগে এর মাঝে সার্জিয়াস সে কি করলো? এই তোমার সেনাবাহিনীর লোকদের মধ্যে একটা কথা আছে যে সেনাবাহিনীর মধ্যে সমস্যাটা আছে। আমরা গত ক্লাসে পড়লাম না এটা? যে কি সমস্যা? সেটা হচ্ছে তারা কি পছন্দ করে? একটা পছন্দ করে হলো মদ, আরেকটা হচ্ছে মেয়ে। এই ২ টা জিনিস তারা পছন্দ করে। গত ক্লাসে তো পড়লাম বোধহয় না? এক সুযোগে সার্জিয়াস লৌকার সাথে গোপনে কথা বলে। লৌকার সাথে কি করে? গোপনে কথা বলে। তার মানে দেখো, লৌকা হচ্ছে বাড়ির কাজের মেয়ে। তার সাথে গোপনে গিয়ে সে কথা বলা শুরু করে। সে তার সাথে সেনালি শুরু করে। সেনালি বলতে কি বোঝায়? সোনালি বোঝো? কে সেনালি বোঝো না? বোঝো না কে? বোঝো তো না সবাই? হ্যাঁ, হ্যাঁ। সেনালি ওইটাই মানে হচ্ছে তোমার ওই ভান করা। প্রেমের ভান করাটাকে বলে সেনালি করা। ঠিক আছে? না, রসিকতা করা না কিন্তু। রসিকতা করা না। সেনালি হচ্ছে তোমার মানে এই আমি ভালোবাসি না কাউকে। তাকে ভালোবাসি না কিন্তু আমি ভান করি যে ভালোবাসতেছি। ঠিক আছে? এটাকে বলা হয় সেনালি। কথা ক্লিয়ার? আর এই টাইপের মানুষদেরকে বলা হয় সিনাল। এদেরকে বাংলায় বলে কি? সেনাল। সেনাল বা সিনাল। আমার মনে হয় যে তুমি এই শব্দটা শুনছো। সাদিয়া বোধহয় শুনছো শব্দটা সেনাল। শোনো নাই? হ্যাঁ। না মানে বুঝছো কিন্তু ওই তোমার এলাকায় এইভাবে ইউজ করা হয় না। একটু অন্যভাবে ইউজ করা হয়। এরপর দেখো, তাকে জানায় রায়না হয়তো তার প্রতি এখন আর বিশ্বস্ত নেই। হুম? তার মানে লৌকা কিন্তু এই বিষয়টা জানতে পেরেছে। যদিও তোমার রায়না মনে করছে যে সে জানে আর তার মা জানে, আর কেউ জানে না। কিন্তু লৌকা তো খুব বুদ্ধিমতী মেয়ে। সে কিন্তু এই বিষয়টা জানে এবং চেপে গেছে। সে তাকে বলল যে, "সম্ভবত সে আর তোমার প্রতি বিশ্বস্ত নেই।" তোমার প্রতি বিশ্বস্ত নেই মানে কি? যদি একটি মেয়ে তার প্রেমিকের হাত ছাড়া অন্য কারো হাত ধরে বা অন্য কারো সাথে মানে কথা বলে বা সেইরকম কথা বলে তাহলে কিন্তু সেটা আর বিশ্বস্ত থাকে না। সম্ভবত রাইনা তোমার প্রতি আর বিশ্বস্ত নেই। শুনে সার্জিয়াস অবাক হয়ে যায়। যে, "কি বলো?" তারপর তারা মঞ্চ ত্যাগ করে। তার মানে এই কিছু ঘটনাগুলো আমাদের সামনে নিয়ে আসছে যে ঘটনার মাধ্যমে আমরা পুরো বিষয়টাকে ক্লিয়ার হতে পারতেছি। এর পরের দৃশ্যে মঞ্চে মেজর পেটকপের বাড়িতে মানে মঞ্চে কোথায় আছি আমরা? মেজর পেটকপের বাড়িতেই কিন্তু আমরা এখনো আছি। ব্লান্সলি আসলো। ব্লান্সলিকে আসতে দেখতে পাই। তার মানে কয়েক মাস পরে ব্লান্সলি ফিরে এসেছে। সে যেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করে, তখন মেজর পেটকপ আর সার্জিয়াস বাড়ির লাইব্রেরিতে বসে যুদ্ধের কৌশল নিয়ে আলোচনা করছিল। তার মানে বাড়ির লাইব্রেরিটা একেবারে ড্রইং রুমে না, ড্রইং রুম থেকে একটু দূরে বা তাদের ঘরে ঢোকার যে রাস্তা সেখানে পড়ে না। আর অলরেডি ব্লান্সলি কিন্তু ঢুকে পড়েছে বাড়িতে। কিন্তু তারা জানে না যে ব্লান্সলি ঢুকে পড়েছে। লৌকা তার কাছে মিসেস ক্যাথরিনকে নিয়ে আসে। লৌকা এসে বলে যে, "এই ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছে, আপনার সাথে কথা বলতে এসেছে।" মিসেস ক্যাথারিন তাকে চিনতে পারে।
যে এই তো সেই লোক যাকে আমরা বাঁচিয়েছিলাম। তো সে ভয় পেয়ে যায়। কারণ তার স্বামী তো এখন আছে। যুদ্ধের সময় তার স্বামী ছিল না। তখন কিন্তু সে একটা সাহস করেছিল। কারণ হচ্ছে যে অন্য পুরুষ বাড়িতে এটি কিন্তু যেকোনো মেয়ের জন্যই কিন্তু খুবই মানে একটা আতঙ্কের বিষয়। যদি ওই বাড়িতে মানে তার নিজের পুরুষ থাকে। মিসেস ক্যাথরিন তাকে দেখে চিনতে পারে কিন্তু একটা বিষয়ে ভয় পায়। তার স্বামী আর সার্জিয়াস দুজনেই। একটা হচ্ছে তার স্বামী, আরেকটা তার মেয়ের হবু স্বামী। যদি দুজন তাকে দেখতে পায় এবং তাকে আটকে দেয় বা কোনো সমস্যা সৃষ্টি করে, আটকে দিতে পারে, তাকে বন্দী করতে পারে, সমস্যা করতে পারে। ব্লান্সলি তাকে জানায় যে মেজর পেটকপের কোটটি তাদেরকে ফেরত দিতে এসেছিল। আমরা কিন্তু জানতাম না এতক্ষণ যে মিসেস আ মানে ও কোনো কোট নিয়ে গেছিল। তাই পরে এখন বুঝতে পারছি যে মূলত সে যদি এমনি পালিয়ে যেত, তাহলে কি হতো? তাহলে তাকে ধরে ফেলত। তাকে ধরে ফেলত, চিনে ফেলত। কিন্তু সে কি করেছে? মেজর পেটকফের ওই কোট পড়েছে। কোট পরে তার একটা ছদ্মবেশ নিয়ে সে পালিয়েছে। এই সময় রাইনা তাকে দেখে খুব খুশি হয়ে যায়। তো আমরা জানি যে এই টাইপের মেয়ে বা এই বয়সের মেয়েদের মধ্যে কিন্তু তোমার ইমোশনটা অনেক বেশি থাকে। কি হবে না হবে এগুলো অত ভাবে না। তার মানে যে তোমার বয়সের চাইতে একটু আগের বয়স। তোমার নিজেকেই চিন্তা করো। আর হচ্ছে তোমার ২ বছর আগের কথা চিন্তা করো। ২ বছর আগে তুমি যেমন ছিলা। তো সেরকম একজন মেয়ে, সেই মেয়েটা ওকে দেখে চিৎকার করে উঠল। চিৎকার করে উঠল, "চকোলেট ক্রিম সোলজার, চকোলেট ক্রিম সোলজার, চকোলেট ক্রিম সোলজার" বলে। তার মানে হচ্ছে এই চকোলেট ক্রিম সোলজার কেন করছে? কারণ তাকে সে চকোলেট ক্রিম খাওয়াইছিল। মনে আছে তোমাদের না? এই তো বুঝতে পারছো। তার মানে চকোলেট ক্রিম সোলজার শুধু চকোলেট ক্রিম সে খাওয়ায় না, সে চকোলেট পকেটে নিয়েও ঘোরে। আর নিজের ঘরে প্রবেশ করার সময় তার এই পিতা না? হ্যাঁ, তার পিতা ও সার্জের সাথে দেখা হয় এবং চিৎকার করার কারণ হিসাবে বলে, তখন ওর বাবা বলে, "এই চিৎকার করলে কেন? কি হয়েছিল তোমার এখানে? কি সমস্যা?" বলল, "আসলে একটা চকোলেট বানিয়েছি আমি।" "কি বানাইছো? চকোলেট বানাইছো?" "হ্যাঁ, বানাইছি।" "কেমন চকোলেট?" বলল যে, "চকোলেটটা হলো সোলজার সাইজের। সোলজারের মতো সাইজ করে চকোলেটটা বানিয়েছি।" কিন্তু এই নিকোলা তাদের বাড়ির চাকর, সে বোকার মতো অসাবধানে এটা ভেঙে ফেলছে। এইটা বলে সে কিন্তু বিষয়টাকে কাটিয়ে দিল। তার মানে এই যে মানে সমস্যাটা সৃষ্টি হতে পারত, সেই সমস্যা থেকে বেঁচে গেল। মেজর পেটকপ ও সার্জেনের সাথে ব্লান্সলির দেখা হলে তারা তাকে চিনতে পারল। এর মধ্যে তারপরে আসলো, দেখা হয়ে গেল। তাতে বলল যে এই যে উনি হচ্ছেন আ মিস্টার ব্লান্সলি। আর দেখেই বলল যে, "হ্যাঁ, আমরা চিনি তো, তাকে চিনি। কারণ যুদ্ধের সময় আমরা তাকে দেখেছিলাম।" যুদ্ধের সময় এবং শান্তি চুক্তির সময়। শান্তি চুক্তি তোমরা চেনো? ওই যে ১৬ ডিসেম্বর যে বাংলাদেশের হলো স্বাক্ষরটা হলো। মনে আছে কি স্বাক্ষরটার কথা? হ্যাঁ, হ্যাঁ। তো সেই স্বাক্ষরের সময় যারা থাকবে তাদেরকে তো মানুষ চিনবেই। ওই অমুক, ও অমুক, ও অমুক। তো মেজর পেটকপ তাকে তার বাড়িতে থাকতে বললেন। বললেন, "আপনি আমার বাড়িতে থাকেন।" এটা বলল যে, "আপনি আমার বাড়িতে থাকেন।" তো মূলত যে যোদ্ধার কথা নিয়ে কথা বলছিল যাকে ১-২ জন ভদ্রমহিলা হেল্প করছিল, তার কথা কিন্তু ভুলে গেছে যে সে কিনা সেটা কিন্তু জানে না। তো এটাকে বলা হয় ক্লোজেট। কি বলা হয়? ক্লোজেট। ক্লোজেট বলতে বোঝায় যেখানে কাপড়-চোপড় রাখা হয় বা বিভিন্ন জিনিস রাখা হয় তাকে ক্লোজেট বলা হয়। তো শেষ অঙ্কে, নাটকের শেষ অঙ্ক এটা, লাস্ট অ্যাক্ট, শেষ অঙ্কে বিভিন্ন ধরনের উত্তেজনার প্রকাশ ও সেগুলোর প্রশমন আমরা দেখতে পাই। বিভিন্ন ধরনের উত্তেজনা প্রকাশ পায় এবং সেগুলো কিভাবে প্রকাশ পায় সেগুলো দেখি। মেজর পেটকপ তার পুরনো কোটটি তাদের ক্লোজেটের মাঝে খুঁজে না পেয়ে স্ত্রীর কাছে সেটি সম্পর্কে জানতে চায়। বলে যে, "ক্লোজেটে তো আমার পুরাতন যে কোটটা এটা খুঁজে পাচ্ছি না। আমার কোটটা কই? আমার কোট পড়তে হবে।" তখন স্ত্রী তাকে বলে, "ওটা তো ওখানেই আছে। সেই নীল ক্লোজেটেই আছে।" তখন ওর স্বামী বলে যে নাই সেখানে। স্ত্রী বলে আছে। স্বামী বলে নাই, স্ত্রী বলে আছে। এই নিয়ে তারা বাজি ধরে। সেই বাজি ধরে বলে যে, "তুমি যদি ওখান থেকে এটা আমাকে এনে দিতে পারো," স্ত্রীকে সে বলে, "তাহলে আমি তোমাকে একটি গয়না কিনে দেব। আমি তোমাকে একটি অর্নামেন্ট কিনে দেব।"
যখন এই কথা বলে তখন কিন্তু এর আগে সে খুঁজতে গেছিল যখন, তখন কিন্তু কোডটা ছিল না। বুঝতে পারছো তো? তার মানে তখন, হ্যাঁ, তখন ব্লান্সলি আসে নাই। কিন্তু এখন ব্লান্সলি ফিরে আসছে। ফিরে আসার পরে যেটা হয়েছে সেটি হলো এই যে তোমার নিকোলা, সরি, তার স্ত্রী ওই কোডটা রেখে দিছে ক্লোজেটে। রেখে দেওয়ার পরে সে বাজি ধরে ফেলছে। কারণ সে জানে যে বাজিতে সে জিততে পারবে। তার স্ত্রী তখন নিকোলাকে বলল যে, "যাও তো নিকোলা, ক্লোজেট থেকে কোডটি নিয়ে আসো। এতে মেজর পেটকপ মানে ১ম এ করতে পারো না। যে কি ব্যাপার? আমি একটু আগে খুঁজে পেলাম না। আর নিকোলা নিয়ে আসলো। সে একটু বোকা হয়ে গেল।" তো যা হোক আমরা জানি যে এরকম বোকা আমরা মাঝে, মাঝেই হই। আমরা যেটা জানি সেটা আসলে সঠিক হয় না বা কেউ আমাদেরকে বোকা বানায়। সেনাবাহিনীর কিছু পরিকল্পনা তৈরি ও অন্যান্য লেখালেখির কাজে মেজর পেটকপকে ব্লান্টলি সাহায্য করে। তো ওরা বসলো, বসে কথাবার্তা বলছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। তো ওদের যে সমস্ত সেনাবাহিনীর কাজকর্ম আছে সেগুলো ব্লান্টলি ভালো বোঝে। মেজর পেটকপকে হেল্প করছে। এর মাধ্যমে সে ব্রাজিলের সেনাবাহিনী ও যুদ্ধ সম্পর্কে দক্ষতা, যোগ্যতা ও গভীর জ্ঞানের পরিচয় লাভ করে। তখন সে দেখে যে ব্লান্সলি আসলে সেনাবাহিনীর যুদ্ধ সম্পর্কে তার দক্ষতা অনেক, যোগ্যতাও অনেক এবং গভীর জ্ঞানও তার আছে। কিন্তু সে এটা নিয়ে কখনো গর্ব করে না। তার এই বিষয় নিয়ে কোনো অহংকার নাই। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে কি যে এই কি বলে ওর নাম? সার্জিয়াসের কিন্তু এত জ্ঞান নাই। বরং ওই খুব অহংকার করে। মেজর পেটকপ এবং সার্জিয়াস চলে গেলে ব্লান্সলি ফিরে আসার পরে এই প্রথমবারের মতো আলাদাভাবে রাইনা ও ব্লান্সলি কথা বলার সুযোগ পায়। ঠিক আছে? ওরা যখন চলে গেল তখন ব্লান্সলি এবং রাইনা কথা বলার সুযোগ পেল এবং রাইনা তার সাথে আবার সেনালি শুরু করল। তার সাথে প্রেমের ভান করতে শুরু করল। তাকে বলল যে তার জন্য তাকে ২ বার মিথ্যা বলতে হয়েছে। ২ বার মিথ্যা বলতে হয়েছে তাকে। যা তাকে নৈতিকভাবে আহত করেছে। আমি কখনো মিথ্যা কথা বলি না। কিন্তু তোমার জন্য আমি মিথ্যা কথা বললাম। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি একটি একজন মেয়ে যখন একজন ছেলেকে নিজের বলে মনে করে, তখন যে ছেলেটাকে সে নিজের বলে মনে করে, তার সাথে এমন আচরণ করে যে এই ছেলেটাকে বোধহয় সে কিনে নিয়েছে। এই ছেলেটাকে সে কিনে নিয়েছে এরকম আচরণই করে এবং আমার মনে হয় যে ছেলেটাও এই বিষয়টা খুব মানে এনজয় করে। তো যা হোক এখানেও কিন্তু এই মেয়েটা এই কাজটাই করল এবং সে যে অলরেডি ব্রান্সলিকে পছন্দ করেছে সেটা কিন্তু আমরা এখন ধরে নিতে পারছি। কারণ সে অলরেডি কিন্তু ব্রান্সলিকে দেখে একটা শাউট করেছে, একটা চিৎকার দিয়েছে। আ ক ক্যাপ্টেন কি? ক্রিম সোলজার বলে, চকোলেট ক্রিম সোলজার বলে। তো এখানে এই চিৎকারটা কিন্তু তার ইমোশনটাকে বহিঃপ্রকাশ ঘটেছে। আর এখানে সে এসে তার সাথে প্রেম ভরা কথা বলছে। সে তাকে বলছে ক্যাপ্টেন ব্লান্সলি তার অভিনয় দেখে এবং তাকে বলে যে সেই ১ম ব্যক্তি যে তার এই অভিনয় দেখছে। তার মানে দেখেছে। সে বলছে যে এরকমভাবে আমাকে এর আগে কখনো আমার সাথে প্রেমের কথা বলে নাই। মানে প্রেমের মতো করে কথা বলাটা আমাকে কেউ কখনো বলে নাই। তো সে এটা করে ব্লাস্ট তাকে ঘৃণা করে কিনা এটা ভেবে রায়না তখনই নাটকীয় আচরণ শুরু করে। আর কি বলে ও একবার মানে ওটা ঝামেলা পড়ে যায়। অ্যাকচুয়ালি সে তাকে পছন্দ করে কি করে না, এটা কিন্তু সমস্যা। একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করতে পারে। কিন্তু এই ছেলেটা তাকে পছন্দ করলো কি করল না, এইটা কিন্তু তার মধ্যে একটা মানে প্রবলেম থেকে যায় এবং সে কিন্তু কিছু অস্বাভাবিক আচরণ করে ওই সময়। অন্যদিকে তার এই ভনিতাপূর্ণ আচরণ দেখে ব্লান্সলি মুগ্ধ হয়ে যায়। কিন্তু ব্লান্সলি কিন্তু খুব খুশি হয় তার এই আচরণ দেখে। সে যখন তাকে প্রেম ভরা কথাবার্তা বলে, বিভিন্ন মানে অভিনয় টাইপের কথাবার্তা বলে খুব মানে যাকে বলে গদগদ হওয়া বা যেটাকে বলি আমরা যে একটু আহ্লাদ করে কথা বলছে, তখন সে খুব ভালোবাসে এবং এটাকে তেমন গুরুত্ব দেয় না। কি বলছে না বলছে। তার মানে ও তো একটু মানে টাইপের মানুষ, প্র্যাকটিক্যাল মানুষ। বাস্তব বুদ্ধিসম্পন্ন মানুষ। বাস্তব বুদ্ধিসম্পন্ন মানুষেরা সাধারণত একজন মেয়ের কথাগুলো তত বেশি গুরুত্ব দেয় না। শোনে, শুনে তারা হ্যাঁ, না বলে এটুকুই শেষ। তার মানে ওইটাকে তেমন গুরুত্ব দেয় না। রায়না
বলে যে, "তোমাকে আমি একটা ছবি দিয়েছিলাম। সেই ছবিটা তুমি কি করেছ?" "ছবি দিয়েছিলে তুমি আমাকে?" বলল, "হ্যাঁ, আমি ছবি দিয়েছিলাম। ছবিতে আমি লিখে দিয়েছিলাম, 'টু মাই চকোলেট ক্রিম সোলজার'" দেখো, তার মানে পানি কিন্তু অনেক দূর গড়িয়েছে। এটা অনেক আগেই গড়ানো শুরু করেছে। এই চকোলেট সে কখন দিয়ে দিছে চিন্তা করে দেখো। এই যে এই ছবিটা মানে নিজের ছবি একজন ছেলের পকেটে দিয়ে দেওয়া, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর এই কাজটা কিন্তু সে ওই রাতেই করেছে। এবং সেখানে ছবির পিছনে লিখে দিয়েছে, "টু মাই চকোলেট ক্রিম সোলজার"। কোটের পকেটে ভরে দিয়েছিল যেটা সম্পর্কে জানতে চায়। বলে সেই সেই ইটা কোথায়? সেই ছবিটা তুমি কি করেছ? নার্সি বলে যে, "ওই ছবি তো আমি আসলে দেখি নাই।" কেন দেখে নাই? কারণ সে এই কোটটা একজন কোট ব্যবসায়ীর কাছে রেখে দিয়েছিল, যাতে সে সেখানে রেখে দিয়েছিল, পরে সেখান থেকে নিয়ে আসছে। সেখানে হয়তো কোনভাবে সেটা হারিয়ে গেছে। সেখান থেকে হারিয়ে যেতে পারে সেটা। কিন্তু আরেকটা ঝামেলা হয়ে গেল যে সেই যে ছবিটা যদি এখনো পকেটে থেকে থাকে তাহলে তো হ্যাঁ? তাহলে তো পেটকপ দেখে ফেলবে এটা। তাই না? এটা পেটকপ দেখে ফেলবে। এই সময় ব্লান্সলির কাছে টেলিগ্রামে খবর আসে যে তার পিতা মৃত্যুবরণ করেছে। তার বাবা মারা গেছে এবং সে তার বাবার সম্পত্তি ও ৬ টি হোটেলের মালিক হয়েছে। বাবার সম্পত্তির মালিক হয়েছে আর ৬ টি হোটেলের মালিক হয়েছে। মঞ্চ থেকে তারা চলে যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু এই ব্লান্সলি যে একজন মানে ভালো পাত্র, ভালো কি? পাত্র। এই সুমনা, ছেলেদেরকে পাত্র বলা হয় কেন? সাদিয়া? কেন? না, না আমি তো পাত্রী বলি নাই। আমি বলেছি ছেলেদেরকে কেন পাত্র বলা হয়? কেউ বলো, কেউ বলো, একজন উত্তর দাও। আজাদ বলো। হাস্যকর না। অ্যাকচুয়ালি দেখো আমার হাতে একটা পাত্র আছে। দেখছো না? হ্যাঁ, হ্যাঁ, কাছাকাছি গেছো। আর কে বলতে চালা? খুব ভালো বলছো। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো বলছো। কিন্তু আমার না আরেকটু আগায় আমি বলতে চাই। যদি তোমার মন খারাপ হয়, মন খারাপ করবা না। এই যে এটা পাত্র দেখছো না? এটা পাত্র না? এই পাত্রে কি থাকে? একটা পাত্রে কনটেইন করে কিছু একটা। সেটা দ্রব্য থাকে, তাই না? সে দ্রব্যটা কি হতে পারে? পানিও হতে পারে, আবার খাবারও হতে পারে। বা শক্তও হতে পারে, তরলও হতে পারে, তাই না? তার মানে হচ্ছে একটা মেয়ে মোটামুটি তরল পদার্থ টাইপের সেই মেয়েটাকে একটা পাত্রে রাখা হয় যাতে গলে না পড়ে। কি? এমনি এমনি ফান হ্যাঁ, 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 সেটাই। মানে এটা মানে এরকম জন্যই হয়তো পাত্র বলা হয়েছে। পূর্ব দিকে বোধহয় এইজন্যই বলা হয়েছে। পরে চেঞ্জ হইছে যাই হোক। এখনো পাত্রই থেকে গেছে নামটা, তাই না? পাত্র। যা হোক মঞ্চ থেকে তবে পাত্রের সাথে পাত্রী কিন্তু মেলে না। মেলে কি? হ্যাঁ, হ্যাঁ, মানে আসলে তেমন মেলে না। মঞ্চ থেকে তারা চলে গেলে লৌকা ও সার্জিয়াস মঞ্চে প্রবেশ করে। দেখো কে, কে? কার সাথে কে দেখো? লৌকা আর কে? সার্জিয়াস। পরিচয় কি? একজন হচ্ছে বাড়ির মালকিনের মেয়ের বাগদত্ত আর একজন সেই বাড়ির চাকরানী। এরা দুজন চলে আসে এবং লৌকা সার্জিয়াসের অভিসার সূত্র থাকে। লো আ সার্জিয়াস লৌকাকে কিস করে। লৌকা তাকে জানায়
রাইনা আসলে সার্জিয়াসকে ভালোবাসে না, বরং সে ব্লান্সলিকে ভালোবাসে। কি কথা ক্লিয়ার? এটা শুনে সার্জিয়াসের মাঝে পৌরুষত্ব জেগে ওঠে। মানুষ দেখবা যে সবসময় অত বেশি তার মান সম্মানে লাগে না। তো যখনই দেখে যে নিজের প্রেমিকা বা নিজের বউ অন্যের সাথে তার মানে সম্পর্ক, তখন কিন্তু তার মধ্যে এই পৌরুষত্ব জেগে ওঠে এবং সে হ্যাঁ, হ্যাঁ। এবং সে ব্লান্সলিকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করে। সে বলে যে, "আয়, আয় দেখি। তুই কত পারিস। আমার সাথে যুদ্ধ কর। যুদ্ধ যদি পারিস তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, তুই সত্যি, সত্যি পারিস।" ওকে? রাইনা তার সাথে বলে যে, "না, না, না এটা করা যাবে না। ওর সাথে মারামারি কেন মারামারি করবা তুমি? তুমি মারামারি করার কোনো তোমার অধিকার নাই। তোমার মারামারি করার কোনো অধিকার নাই। আমি ব্লান্সলিকে ভালোবাসতেই পারি।" বলল, "বাসতে পারো মানে?" বলল যে, "হ্যাঁ, আমি দেখেছি তুমি লৌকাকে জড়িয়ে ধরেছ।" ওকে? তার মানে সবাই সিনেমা দেখেছে। তাই না? সবার সিনেমাই সবাই দেখেছে, এই তো? ঠিক আছে তো নাকি কথাগুলো? হ্যাঁ। সবাই জেনে গেছে। যার, যার বিষয়ে সবাই জেনে গেছে। ব্লান্সলি তাকে জানায় সে তাকে সেদিন অস্ত্রের মুখেই ঘরে প্রবেশ করতে দিয়েছিল। সে বলল যে, "হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কিন্তু আমাকে ডেকে আনে নাই সে। আর আমাকে দেখেই সে পছন্দ করে ফেলেছে তাও না। আমি তাকে জোর করেই আপনার ঘরে ঢুকেছি এবং তাকে ভয় দেখিয়ে ঘরে ঢুকেছি।" তখন সার্জিয়াস বলে যে, "ঠিক আছে, আমার আর তোমার সাথে যুদ্ধ করার ইচ্ছা নাই।" তার মানে এটা কিন্তু বাংলাদেশে হবে না। এটা ইউরোপিয়ান কান্ট্রি তে হয়। যে যেহেতু মেয়েটা আর তাকে চাচ্ছে না, ও বলল দরকার নেই। মেয়ে পৃথিবীতে অনেক আছে। রাইনা জানায় যেদিন তাকে ১ম সে দেখেছিল, সেদিন থেকেই সে ব্লান্সলিকে ভালোবাসে। রাইনা এখন জানালে কি হবে? আমরা আরো বেশি বুদ্ধিমান, আমরা আগেই জেনে গেছি। এটা জেনে মেজর পেটকপ কিছুটা বিরক্ত হলো। বিরক্ত হওয়ার কথা না? ঠিক আছে? এ কোন টাইপের মেয়ে রে বাবা! আমি এর বাপ। এদিকে সার্জিয়াসও তার লৌকার প্রতি ভালোবাসা প্রকাশ করে দেয়। সার্জিয়াস বলে যে, "আমি লৌকাকে ভালোবাসি।" তার হাত ধরে তাকে বিয়ের প্রস্তাব দেয়। লৌকাও খুব খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। নিকোলা তখন তার লৌকার সাথে তার এনগেজমেন্ট ত্যাগ করে যে, "দে, আমার আংটি ফেরত দে।" ব্লান্সলি নিকোলাকে তার হোটেলের চাকরি দেবেন বলে ওয়াদা দেয়। তখন নিকোলা কোথায় যাবে? নিকোলা বলে যে, "তো আমি যে হোটেল পাচ্ছি ৬ টা হোটেল, সেই হোটেলে তোমাকে একটা চাকরি দিয়ে দেব।" ক্যাপ্টেন ব্লান্সলি রায়নাকে বিয়ের প্রস্তাব দেয়। মেজর পেটকভ যখন জানতে পারেন ব্লান্সলি তার পিতার কাছ থেকে বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হয়েছে, তখন তিনিও আর দেরি না করে রাজি হয়ে যান। ব্লান্সলি সবকিছু গুছিয়ে নেয়ার জন্য ২ সপ্তাহের সময় নিয়ে নিজের বাড়ি ফিরে আসে এবং আমাদের নাটক শেষ হয়ে আসে। হ্যাঁ, হ্যাঁ, কঠিন না। অ্যাকচুয়ালি তোমার ওই শুরুর দিকে না কিছু কথাগুলো আছে এবং ওই যে জায়গাগুলো, এগুলো তোমাকে আরো স্পষ্ট হয়ে গেছে কেন? তোমাকে আমি জায়গাগুলো দেখাইছি। ঠিক আছে? তুমি জায়গাগুলো দেখার কারণে আরো বেশি স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, বলো। তাই নাকি? আরো একটু আছে? হতে পারে। সামারি তো বুঝছো? এরপরে কিছু থাকলে থাকতে পারে। আমি হয়তো মিস করছি। যাই হোক তোমরা বুঝে ফেলছো ঘটনাগুলো কি ঘটবে না ঘটবে। ঠিক আছে? আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। থাকলে এগুলো ব্রিফ কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন আর ব্রড কোয়েশ্চেন যখন পাবো তখন আমরা এগুলো পেয়ে যাবো। হুম? আশা করি আগামী ক্লাসে আমরা বাকিগুলো পড়ে ফেলবো। তোমরা সামনের ক্লাসে এই শিটটা নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমি একটু পারলে প্রয়োজন হলে চেঞ্জ করব, না হলে এটাই পড়াবো। ঠিক আছে? আর কালকে কালকে ৪:৩০ টায় তোমরা পড়বা। আগামীকাল। ভালো থাকো সবাই। শুভকামনা।